তো শুরু করা যাক। লাস্ট ভিডিওতে আমরা আলোচনা করেছিলাম নেগেটিভ সেন্টেন্সের কীভাবে ভয়েস চেঞ্জ করব, আর কিছু এক্সারসাইজও দেওয়া ছিল, সেগুলো আগে করব, তারপরে নেক্সটের দিকে যাব। আর এর পরের ভিডিও থেকে আমরা আলোচনা করব ইন্টারোগেটিভ সেন্টেন্স সম্পর্কে, যেগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। ইন্টারোগেটিভের মধ্যে থাকবে ইয়েস নো কোশ্চেন, থাকবে WH কোশ্চেন। কিন্তু এই ইন্টারোগেটিভ সেন্টেন্স যদি ভালোভাবে করতে চাও, তবে আজকের ভিডিও পর্যন্ত যত কিছু কনসেপ্ট হয়েছে সেগুলো যেন পুরোপুরি নিজের ব্রেনের মধ্যে যেন মানে ইনস্টল থাকে, সেটার দিকে খেয়াল রাখবে। যাই হোক, সবার প্রথমে আমরা আলোচনা করি এই যে নট যেটা রয়েছে, মানে লাস্ট ডেতেই আমরা আলোচনা করেছিলাম নটটা কার সাথে বসে। নট বলে আমি একা একা বসবো না, আমার সাথে দরকার একটা হেল্পিং ভার্ব ছাড়া আমি কিন্তু বসবো না। তো আমাকে এই 6 নাম্বার সেন্টেন্সটা দেখে আমাকে বলো, এই সেন্টেন্সে কি অরিজিনালিতে কোনো রকম হেল্পিং ভার্ব ছিল? তোমরা বললে না, কোনোরূপ হেল্পিং ভার্ব ছিল না। কি দেখে বুঝলে? এই যে ডু দেখে বুঝলে। এই সেন্টেন্সে যদি কোনো হেল্পিং ভার্ব থাকতো তবে ডু অক্সিলারি ভার্ব আসতো না। তাহলে তোমরা যখনই সেন্টেন্সে দেখবে ডু আছে, ডাজ আছে বা ডিড আছে, আর তার সাথে নট আছে, তার মানে তোমরা কি বুঝতে পারবে? অরিজিনালিতে সেন্টেন্সে কোনো রূপ হেল্পিং ভার্ব ছিল না। যেহেতু নটকে বসাতে হবে, তাই ডু হেল্পিং ভার্বকে কিন্তু আনা হয়েছে বা আনা হয় আর কি। যাই হোক, এর অ্যাফার্মেটিভটা করে দেখি আমরা কেমন হতে পারে। আই, তাহলে ডু নটটা আমাদের উঠে গেল, আর কি হয়ে গেল? লাইক। এখানে কোনো হেল্পিং ভার্ব কি বসবে? কোনো হেল্পিং ভার্ব বসবে না। আই লাইক কি? পাফড রাইস। এরপরে দেখতে পেলাম যে এটা আমাদের অ্যাক্টিভ ভয়েসও রয়েছে, ট্রান্সিটিভ না ইনট্রান্সিটিভ। আই লাইক হোয়াট, তাহলে এটা আমাদের হচ্ছে ট্রান্সিটিভ হয়ে গেল। এটা আমাদের কোনোরূপ হচ্ছে যেটা নন অ্যাকশন ভার্বের মধ্যেও পড়ছে না, তাহলে একে আমরা ভয়েস চেঞ্জ কিন্তু করতে পারবো। চলো এর ভয়েস চেঞ্জ শুরু করি। তাহলে আমি একে প্যাসিভে চেঞ্জ করব। প্যাসিভে আমরা কি করব? অবজেক্টকে শুরুতে নিয়ে চলে আসব। জাস্ট আমি সংক্ষেপে লিখছি পাফড রাইস লিখলাম। এরপরে আমার কি দরকার? একখানা হচ্ছে ভার্ব বসাবো। তারপরে আমরা জানি মেন ভার্বে থার্ড ফর্ম বসাবো। আর তারপরে আমরা বাই দিয়ে কাকে বসাবো? বাই দিয়ে বসাবো হচ্ছে মি। মনে পড়ছে ব্যাপারটা? তো সবার আগে থার্ড ফর্ম বসায়। লাইকের থার্ড ফর্ম কি হয়ে যাবে? লাইকড হয়ে গেল। এরপরে আমাদের কি বসাতে হবে? বি ভার্বের মধ্যে কোনো একটা কিছু বসাতে হবে। কেন বি ভার্ব বসাবো? হেল্পিং ভার্ব কেন বসাচ্ছি না? কারণ হচ্ছে এই যে যেটা অ্যাক্টিভে রয়েছে সেখানে কোনোরূপ কিন্তু হেল্পিং ভার্ব ছিল না। এবার অনেকের কোশ্চেন হতে পারে, স্যার তাহলে ডু হেল্পিং ভার্ব, আর এটা কি অরিজিনালিতে ছিল? দেখো এই সেন্টেন্সের দিকে, দেখো অ্যাফার্মেটিভ যেটা আমি লিখেছি, কোনোরূপ হেল্পিং ভার্ব আছে? নেই। এই যেটা ডু আসছে সেটা অরিজিনালিতে এর অস্তিত্ব ছিল না, সেই কারণে এখানে কিন্তু কোনো হেল্পিং ভার্ব আসবে না। এই কারণে জাস্ট আমরা বিয়ের রূপ বসাবো। এবার বিয়ের কোন রূপ বসাবো? তার জন্য দেখতে হবে এটা কোন টেন্সে রয়েছে। এটা দেখতে পেলাম প্রেজেন্ট ইনডেফিনিটে রয়েছে। যখনই কোনো সেন্টেন্সে ডু দ্বারা থাকবে, ডাজ দ্বারা থাকবে, তার মানে বুঝতে পারবে এটা প্রেজেন্ট ইনডেফিনিটে রয়েছে। খেয়াল থাকে যেন খুব ভালো করে। তো প্রেজেন্ট ইনডেফিনিটের ক্ষেত্রে আমরা জানি বি ভার্বের কোন রূপ বসে? এম ইজ আর এরা বসে। এবার বলো এখানে এম কি বসতে পারে? তোমরা বলে না, এম বসে আই এর জন্য। ইজ পাফড রাইস এটা হচ্ছে আনকাউন্টেবলের মতো ব্যবহৃত হচ্ছে, তাই এর সাথে কি বসবে? ইজ বসে, মানে সিঙ্গুলার ভার্ব বসে যাবে। আর যেহেতু এটা নেগেটিভ ছিল, আর আমরা জানি হেল্পিং ভার্বের সাথে কি বসে যায়? নট বসে যায়, তাই এখানে নট বসে গেল, হয়ে গেল। চলো আসি পরেরটা। আর পরেরটা দেখে তোমাদের বলতে হবে, দেখো এটা ট্রান্সিটিভ ভার্ব রয়েছে, এটা আমরা বুঝতে পারছি। এটা অ্যাক্টিভে রয়েছে, এটা বুঝতে পারছি। তার সাথে সাথে আর একটা জিনিস বলতে হবে, এটা কোন টেন্সে রয়েছে। আমি বারবার এই পয়েন্টগুলোকে কিন্তু উল্লেখ করছি যে কোন টেন্সে রয়েছে, কোন ট্রান্সিটিভ না ইনট্রান্সিটিভ, নন অ্যাকশন ভার্ব কিনা, অ্যাক্টিভ ভয়েস কিংবা প্যাসিভ ভয়েস কিনা। কারণ এগুলো দেখেই না তোমরা 2 সেকেন্ডের মধ্যে অ্যান্সারে ক্লিক করবে। কিভাবে জানো? সাপোজ এটাকে তোমরা আগে চেনো যে এটা কোন টেন্সে, তোমরা বলে এখানে ডিড আছে, আর ডিড যদি থাকে তো এটা বুঝতে পারলাম পাস্টে আছে, তার মানে পাস্ট। ডিড কিসে? পাস্টে। আর এটা পাস্টের কোনটা? পাস্ট ইনডেফিনেট। যদি ডু আর ডাস থাকে, যেমন উপরেরটা লিখেছে ডু আর ডাস, তার মানে প্রেজেন্ট ইনডেফিনেট। কিন্তু যদি যদি ডিড থাকে তাহলে এটা পাস্ট ইনডেফিনেট, কারণ ডু আর ডাস প্রেজেন্টকে রিপ্রেজেন্ট করে, তাই প্রেজেন্ট ইনডেফিনেট। ডিড পাস্টকে রিপ্রেজেন্ট করে, তাই এটা পাস্ট ইনডেফিনেট। এবার দেখো এটার দরুন আমি কিভাবে অপশন এলিমিনেট করতে পারি। তোমার ABCD 4খানা অপশন, আর 4খানা অপশানে না তোমরা সবার প্রথমে টেন্সকে দেখবে বা ভার্বকে দেখবে। তুমি দেখতে পেলে এখানে ডিড আছে, আর সাথে সাথে অপশান এর দিকে নজর দেবে, বির দিকে নজর দেবে, সি এর দিকে নজর দেবে, আর ডি এর দিকে নজর দেবে।
পুরো এই অপশানের মাঝে তুমি দেখতে পেলে এখানে লেখা আছে ইজ, সাবজেক্টের পরে লেখা আছে ইজ। অপশান বিতে দেখতে পেলে সাবজেক্টের পরে লেখা আছে আর। অপশান সিতে দেখতে পেলে সাবজেক্টের পরে লেখা আছে ওয়াজ। অপশান ডিতে দেখতে পেলে সাবজেক্টের পরে লেখা আছে অয়ার। তুমি সাথে সাথে বললে অপশান এ আর অপশান বি আমার আউট। কেন আউট? কারণ এখানে ডিড আছে, ডিড যদি থাকে, অ্যাক্টিভ যদি পাস্টে থাকে, তাহলে প্যাসিভ আমার কিসে হবে? পাস্টে। বুঝতে পেরেছি? শুধুমাত্র দেখার সাথে সাথে অ্যান্সারে ক্লিক হয়ে যাবে। এরপরে দুটো অপশান বাকি থাকলো, দুটোই পাস্টে, ওয়াজ বসাবো না অয়ার বসাবো এটা ডিপেন্ড করবে এখানকার সাবজেক্ট সিঙ্গুলার নাকি প্লুরাল। তো সাবজেক্ট এখানে কি রয়েছে? দ্য গ্লাস আছে, গ্লাস সিঙ্গুলার, তাই আমার অপশান সি কারেক্ট হবে, অপশান ডি কেটে যাবে। তো এরকমভাবে আমাদের অ্যাপ্রোচ, যে সময় আমরা ফিল আপ করবো না আমরা পুরো কোশ্চেন পড়বো না কোনো কিছু অ্যান্সারও পুরো পড়বো, ম্যাক্সিমাম কোশ্চেন আমরা পুরো কোনো কিছু করবো না, জাস্ট দেখবো আর হচ্ছে ডাইরেক্ট অ্যান্সারে ক্লিক করার চেষ্টা করব। তো শুরু করি প্যাসিভ ভয়েস, দ্য গ্লাস। কিন্তু তার জন্য একটু ধৈর্য ধরো, যেমনভাবে বলছি সেরকমভাবে প্র্যাকটিসটা করো। দ্য গ্লাস, দ্য গ্লাসের পর এখানে কি রয়েছে? ডিড রয়েছে। ডিড মানে তুমি বুঝতে পারছো এটা অতীতের, আর অতীত হলে ওয়াজ অথবা অয়ার বসবে। ওয়াজ আর অয়ার কার উপরে ডিপেন্ড করবে? গ্লাসের উপরে। গ্লাস সিঙ্গুলার, তাই এখানে কি বসে গেল? ওয়াজ। এরপরে কি আছে? নট, তো নট বসিয়ে দাও। আর এরপরে চলে এলো হচ্ছে ব্রেক। ব্রেকের কি বসাবে? থার্ড ফর্ম বসাবে। আর থার্ড ফর্ম কি হবে? ব্রোকেন, ব্রোকেন। তারপরে কি হয়ে গেল? দ্য বয়, এটা আমাদের সাবজেক্ট ছিল, তো সাবজেক্ট এখানে বসে গেল বাই দ্য বয়। চলে আসি পরেরটা। আশা করি এখনও পর্যন্ত এই দুটো সবারই, যারা যারা যদি কেউ বাড়িতে করে থাকো তো আশা করি তোমাদের অ্যান্সারগুলো ঠিকই হবে। আবার দেখো পরেরটাই কিন্তু ডিড রয়েছে, আর ডিড থাকা মানে অরিজিনালিতে কিন্তু হেল্পিং ভার্ব ছিল না, তাহলে ডিড আছে তার মানে বুঝতে পারলে এটা পাস্ট ইনডেফিনিটে রয়েছে, পাস্ট ইনডেফিনিট। এরপর এটা দেখতে পেলাম ট্রানজিটিভে রয়েছে, এটা নন অ্যাকশন ভার্বও নয় বা ইনট্রানজিটিভও নয়। আর এটা দেখতে পেলাম অ্যাক্টিভে রয়েছে, তাহলে পাস্ট ইনডেফিনিটে আমাকে পরিবর্তন করতে হবে। চলে আসবো আ লেটার, আ লেটার। আশা করছি তোমরা প্রত্যেকে সুন্দর করে এবার ধীরে ধীরে করে সমস্ত জিনিস রপ্ত করতে পারছো। আ লেটার আছে, এখানে ডিড আছে, পাস্ট ইনডেফিনিট, তাহলে ওয়াজ অথবা ওয়ারের মধ্যে কেউ বসবে। তারপরে কি রয়েছে? নট আছে, তো নট বসিয়ে দিলাম। এরপরে ভার্বে থার্ড ফর্ম বসে গেল রিটেন, আর তারপরে বসে গেল বাই। শিয়ের, বাইয়ের পরে যেটা বসে সেটা কি বলেছি? অবজেক্টিভ কেস, তাহলে আমার কি হয়ে গেল? শি বসবে না, তাহলে কি বসে গেল? হার। আশা করছি তোমরা জিনিসটা খুব ভালো করে বুঝতে পারছো। চলে আসি নাম্বার 9-এ। রেবেকা উইল নট কল ইউ, সবার আগে বলো এটা কোন টেন্সে আছে? দেখতে পেলে এটা ফিউচার, ফিউচার ইনডেফিনেটে রয়েছে, ফিউচার ইনডেফিনেট, এটা ট্রানজিটিভে রয়েছে, এটা নন অ্যাকশন ভার্ব নয়, আর এটা অ্যাক্টিভ ভয়েসে রয়েছে, তাহলে প্যাসিভ ভয়েসে রূপান্তরিত করতে পারো। রেবেকা উইল নট কল ইউ, তাহলে সবার প্রথমে ইউকে আমরা শুরুতে নিয়ে চলে যাব, ইউকে শুরুতে নিয়ে গেলাম। এবার রেবেকার জন্য কি বসেছিল? উইল, তাহলে ইউর জন্য কি বসবে? ইউর জন্য কি উইল বসবে? ভালো করে। আচ্ছা তার আগে আর একটা কোশ্চেন করি তোমাদেরকে, দেখে এটা বুঝতে পারো কিনা। রেবেকার পরে এখানে উইল বসেছে, আর আর এর আগেরগুলোতে ডিড ছিল, ডিড ছিল, ডু ছিল। এবার আমাকে বলতে পারবে যে হচ্ছে এই উইলের অস্তিত্ব কি সত্যি করে আছে কি নেই? তোমরা বললে অবশ্যই অস্তিত্ব উইলের সত্যি করে আছে। যদি আমি এখানে অ্যাফার্মেটিভে করতাম কেমনভাবে করতাম? রেবেকা উইল কল ইউ, এটাই আসতো, রেবেকা উইল কল ইউ। বুঝতে পারছি? তাহলে এখানে উইল যেটা রয়েছে এটাকে আমরা মোডাল অক্সিলারি ভার্ব বলি, আর মোডাল অক্সিলারি ভার্ব সে কার অন্তর্গত? হেল্পিং ভার্বের অন্তর্গত। তাহলে এখানে কিন্তু আমার হেল্পিং ভার্ব রয়েছে অ্যাক্টিভ ভয়েসে, এই দিকে কিন্তু খেয়াল রাখতে হবে। তাহলে ইউর পরে আমাকে হেল্পিং ভার্ব যেহেতু এখানে রয়েছে অ্যাক্টিভ ভয়েসে, হেল্পিং ভার্বে অ্যাক্টিভ ভয়েসে রয়েছে, তাহলে প্যাসিভ আমাকে হেল্পিং ভার্ব করতে হবে। এবার রেবেকার জন্য উইল বসেছে, তাহলে ইউর জন্য কি বসবে? ইউর জন্য উইল বসবে, কারণ আমরা জানি আয়ের জন্য যদি এখানে আই অথবা উই হতো তবে গিয়ে কি আসতো? শ্যাল আসতো। কিন্তু আদার্স যতগুলো রয়েছে তার জন্য আমরা কি বসাই? সবগুলোর ক্ষেত্রে উইল বসাই। তো ইউ উইল, তারপরে কি বসবে? যেটা নট রয়েছে, নট বসে গেল, কারণ আমরা জানি হেল্পিং ভার্বের সাথে এটা বসে যায়, নট বসে। এরপরে কি চলে আসবে? এরপরে হচ্ছে V3, মানে কলের কোন ফর্ম নিয়ে আসবো? V3 ফর্ম নিয়ে আসি। তো লিখি কল্ড, CALLED, কল্ড, বাই কি হয়ে গেল? বাই রেবেকা, বাই রেবেকা, বাই রেবেকা।
আর এবার তোমাদের মধ্যে অনেকেই বললো যে স্যার একটুখানি ওয়েট করুন, আপনি না কিছু ভুল করেছেন। আমি বললাম কেন? কারণ হচ্ছে তোমরা বললে যে স্যার যে কোনো প্যাসিভ হয় বি এর সাথে V3, আর আপনি যখন এর আগে নর্মাল একদম বেসিক লেভেলের জিনিস করাচ্ছিলেন তখন এই রকম টাইপের ক্যাটাগরির আর কি হচ্ছে আমাদের এক্সারসাইজ করিয়েছেন। তো সেখানে বলা ছিল যে উইল হচ্ছে মোডাল অক্সিলারি ভার্ব, আর উইলের পরে যেটা বসবে বি ভার্বের যদি কোনো রূপ বসে সেটা কোন রূপ বসবে? সেটা হচ্ছে বেস ফর্ম বসবে। তাই বি এর কোন ফর্ম বসে যাবে এখানে? বি। কারণ আমরা জানি কি বি এর সাথে V3 বসলে তবেই গিয়ে সেটা প্যাসিভে পরিণত হলো। দেখো তো বি কল্ড, এবার এটা প্যাসিভে হলো বি কল্ড, বি এর সাথে V3 এবার হলো প্যাসিভে। শুধু কোনটা হচ্ছে একটা জিনিস দেখার, সেটা উইলের পরে কি বসে? বি বসে। অপশানে কি থাকবে জানো? উইলের পরে বি থাকবে না। অপশানে উইলের পরে বি থাকবে না, সেটা দেখবে, আর সেই যে অপশানে থাকবে না সেটাকে এলিমিনেট করে দেবে। কারণ কোন অ্যান্সার ঠিক সেটা দেখার থেকে কোন অপশানে এলিমিনেট করবে সেটা বেশি ইম্পর্ট্যান্ট। সেখানে আরও প্রম্পট মানে আরও অনেক দ্রুত অ্যান্সার করে দেবে। চলে আসি পরেরটা, হি ডাজ নট লাইক পাফড রাইস। সেম 6 নম্বরেরটাই 10 নম্বরে রয়েছে, শুধুমাত্র ওখানে আই ছিল, এখানে রয়েছে হি। এবার প্রশ্ন হচ্ছে এখানে কেন ডাজ এলো? ডাস কেন এলো? কারণ এখানে যেটা অ্যাফার্মেটিভ ছিল সেখানে ছিল হিয়ের পরে কি ছিল? লাইকস ছিল। হিয়ের পরে লাইকস, কারণ হি সিঙ্গুলার তাই ভার্বের সাথেও কি যুক্ত হয়েছে? এস যুক্ত হয়েছে। এবার একে যখন নেগেটিভ করা হয়েছে এই এসটা ডুয়ের সাথে ইএসে পরিণত হয়েছে, আর লাইকের সাথে দেখো কোনো এস নেই। এটা বলার জন্য জাস্ট আমি 10 নম্বর এক্সাম্পলটা রেডি করেছিলাম। তাহলে সবার প্রথমে কি চলে এলো? পাফড রাইস। এরপর আমরা কি জানি? এটা প্রেজেন্ট ইনডেফিনেটে রয়েছে, তাই পাফড রাইসের সাথে এর আগেই করেছি আমরা 6 নম্বরে কি বসে? ইজ বসে। তারপর আমরা কাকে বসাবো? নট। আর বাকি সমস্ত যত কিছু রয়েছে সমস্ত কিছু সেম জিনিস। তো পাফড রাইস ইজ নট লাইকড বাই, হি রয়েছে, তবে হি এর প্রোনাউনটা মানে অবজেক্টিভ কেস কি হয়ে যাবে? হিম হয়ে যাবে, বাই হিম। আশা করছি তোমাদের 6 থেকে 10 পর্যন্ত সবগুলোই মানে প্রত্যেকটা ঠিক হয়েছে। যদি কোথাও কনসেপ্টে কোনো কিছু প্রবলেম হয়ে থাকে তো এখান থেকে ভালো করে বুঝে নেবে। চলে আসি পরের টপিকের দিকে। এরপরে আমাদের যেটা একটা ইম্পর্টেন্ট সেটা গ্রুপ ভার্ব। পরীক্ষাতে কিন্তু গ্রুপ ভার্ব মানে ভয়েস চেঞ্জের মধ্যে গ্রুপ ভার্ব কিন্তু চলে আসে। যেমন দেখো এখানে রয়েছে লাফ অ্যাট হচ্ছে একটা গ্রুপ ভার্ব। এরপরে রয়েছে লিসেন টু, এটাকেও আমরা একটা গ্রুপ ভার্ব বলতে পারি। বুঝতে পেরেছি? গ্রুপ ভার্বের ক্যাটাগরিতে বলতে পারি। তো চলে আসি আমরা শুরুতে গ্রুপ ভার্বের কি হচ্ছে সিকোয়েন্স হবে, কি রুলস রেগুলেশন হবে, এটা আমরা আলোচনার মাধ্যমে মানে হচ্ছে যখন করব তখন আমরা আলোচনা করে নেব। সবার আগে দেখি এটা ট্রানজেটিভ না ইনট্রানজেটিভ। তো পড়ি আমরা, উই শুড নট লাফ অ্যাট মানে না বিদ্রুপ করা, লাফ অ্যাট মানে হাসা। কেমন হবে? বিদ্রুপভাবে হাসা, মানে কাউকে তুচ্ছ করে হাসা। তো উই শুড নট লাফ অ্যাট লেম মানে হচ্ছে একটা ল্যাংড়া খোড়া এই ধরনের ব্যক্তি। তো উই শুড নট লাফ অ্যাট আ লেমকে আমরা অ্যাডজেক্টিভ বলতে পারি। আর এরপরে আছে ম্যান হয়ে গেল আমাদের নাউন। আর ম্যান কেমন ধরনের নাউন? সিঙ্গুলার কাউন্টেবল নাউন। আর আমরা জানি সিঙ্গুলার কাউন্টেবল নাউনের আগে অবশ্যই করে একটা কি বসে? আর্টিকেল বসে। তাই এখানে কোন আর্টিকেল বসেছে? এই আর্টিকেল বসেছে। যাই হোক, এরপরে আমরা শুরু করে দিই। তাহলে আমাদের অবজেক্ট রয়েছে এ ল্যাম্যানকে আমরা কোথায় নিয়ে চলে আসবো? শুরুতে এ ম্যান মানে একজন খোড়া ব্যক্তি। এরপরে এখানে কি কোনো হেল্পিং ভার্ব রয়েছে? দেখতে পেলাম রয়েছে শুড, তো এখানে বসিয়ে দিলাম শুড। আবার শুডের বদলে কেউ উড করে দিও না, তাহলে উডের মিনিংটা টোটালি আলাদা কিন্তু। বা কোথাও উড আছে তোমরা শুট করে দিও না। সাপোজ অ্যাক্টিভে কি আছে? উড আছে, আর তোমরা কি করে দিলে? প্যাসিভে শুট করে দিলে। শুড মানে হচ্ছে উচিত। আবার অনেক সময় এর কিছু আলাদা মিনিংও হয় শুডের, কিন্তু এইটা ভেবে এই সেন্টেন্সের সেন্স অনুসারে শুডের মিনিং হচ্ছে উচিত। আমাদের উচিত নয় কি করা? লাফ অ্যাট, বিদ্রুপ করা একটা খোড়া মানুষকে দেখে। তো এ লেমম্যান, এরপরে দেখতে পেলাম যে হেল্পিং ভার্ব আছে, তাহলে আমরা এখানেও হেল্পিং ভার্ব বসাবো শুড। আর তারপরে রয়েছে নট, একটু আগে আমরা নটের কনসেপ্ট করেছি, হেল্পিং ভার্বের সাথে নট বসে যাবে। তো শুড হেল্পিং ভার্ব, তাই তার সাথে নট বসে গেল। এরপর আমরা কি জানি যে V3 ফ্রম বসাতে হবে। V3 ফ্রম, কার V3 ফ্রম? লাফের V3 ফ্রম। তো লাফের V3 ফ্রম বসিয়ে দিই, লাফড। এবার দেখো আমরা বুঝতে পারছি যে এটা আমাদের কি দাঁড়ালো? V3 ফ্রম। আর V3 ফর্মের আগে কি দরকার? একটা বি দরকার, বি এর ফর্ম দরকার। তো বি প্লাস V3 তবে গিয়েই তো প্যাসিভ হবে। এবার বলো এখানে বি এর কোন রূপ বসবে? অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, বি, বিন, বিং কে বসবে? তোমরা বলে শুড হচ্ছে মোডাল অক্সিলারি ভার্ব, আর মোডাল অক্সিলারির পরে কি বসে? অলওয়েজ V0 বসে, তাই এখানে কি বসে গেল? বি বসে গেল। এ লেমম্যান শুড নট বি লাফড।
এবার প্রশ্ন হচ্ছে যে গ্রুপ ভার্বের স্যার কনসেপ্টটা কি? গ্রুপ ভার্বের কনসেপ্ট হচ্ছে গ্রুপ ভার্বটা কিসে রয়েছে? গ্রুপে রয়েছে। ভার্বটা কিসে রয়েছে? গ্রুপে রয়েছে। আর যখনই কেউ গ্রুপে থাকবে তোমার তখন তাকে ব্রেক করার ক্ষমতা থাকবে না। যেমন এখানে গ্রুপে কে আছে? লাভ আছে আর অ্যাট আছে, লাভ আছে আর অ্যাট আছে, তাই তাদেরকে গ্রুপেই রাখতে হবে, তুমিও এদেরকে ব্রেক করতে পারবে না। তাই লাফের পরে আমি কাকে বসাবো? অ্যাটই বসাবো। বুঝতে পেরেছি? কারণ কি এরা একটা গ্রুপে রয়েছে, গ্রুপ ভার্বে রয়েছে, তাই তুমি এদের প্যাসিভ করো অ্যাক্টিভে করো, এদেরকে কিন্তু আলাদা করতে পারবে না। আমার সেন্টেন্স কি দাঁড়ালো এখনো পর্যন্ত? এ লেম ম্যান শুড নট বি লাফড অ্যাট, তারপরে কি? বাই আস, বাই আস। এবার অনেকের কোশ্চেন জাগতে পারে, স্যার এখানে অ্যাট ছিল, আবার এখানে বাই হয়ে গেল, দুটো প্রিপোজিশন পাশে কিভাবে হলো? আর দুটো প্রিপোজিশন পাশাপাশি বসতে পারে যখন এরকম একটা কেস হতে পারে। আরও অনেক কেস আছে যেখানে প্রিপোজিশন পাশাপাশি বসতে পারে, এটা নিয়ে এমন কিছু চিন্তার বিষয় নেই। তাহলে এটা আমরা শিখতে পেলাম যে গ্রুপ ভার্ব যেটা রয়েছে, গ্রুপ ভার্বকে আমরা প্যাসিভ হোক অ্যাক্টিভে হোক আলাদা করতে পারবো না। অথবা সাপোজ লাফট অ্যাট রয়েছে, কোশ্চেনে কেমন থাকবে যেন? লাফটের পরে অ্যাট না দিয়ে অন করে দেবে, লাফটের পরে হচ্ছে ইন করে দেবে, মানে এরকম চেঞ্জ করে দেবে। কিন্তু তোমরা কি জানো, গ্রুপ ভার্ব কখনো চেঞ্জ হবে না, কখনো আলাদা করা যাবে না, কথাটা যেন খেয়াল থাকে। অথবা কোনো জায়গায় অ্যাটকে দেবেই না। তো এই ধরনের কোশ্চেন কিন্তু প্রায় চলে আসে পরীক্ষাতে। চলে আসি পরেরটা, এবার তোমরা নিজেরা করবে। তো লিসেন টু আছে, বলো একে কি চেঞ্জ করতে পারবে? তোমরা বলে একে চেঞ্জ করতে পারবে না, কিন্তু যদি অপশানে এদেরকে চেঞ্জ করে দেয়, টু এর বদলে ইন অন এগুলো দিয়ে দেয়, সেই অপশানগুলোকে সাথে সাথে কেটে দেবো। তাহলে আমাদের একখানা জিনিস অবজার্ভ আমরা এখান থেকে করে নিতে পারলাম, যখনই অপশানে অথবা কোশ্চেনে যদি আমরা দেখতে পারি যে কোনো গ্রুপ ভার্ব আছে, সাথে সাথে আমরা অপশানে এ বি সি ডি এই চারখানা অপশানে আমরা তাকাবো যে গ্রুপ ভার্বগুলো ঠিকঠাক আছে কি না। যদি কোশ্চেনে আমাদের গ্রুপ ভার্ব জাতীয় কোশ্চেন থাকে, সাথে সাথে অপশানে দেখব গ্রুপ ভার্বগুলো ঠিক আছে কিনা, এটা হবে আমাদের প্রথম প্রেফারেন্স। যদি গ্রুপ ভার্ব ঠিক থাকে তো কোনো অসুবিধা নেই, তখন আমরা নেক্সট প্রেফারেন্সে যাব, আর নেক্সট প্রেফারেন্স দাঁড়াবে তখন টেন্সের, যে টেন্সটা ঠিক আছে কিনা। তো যখন আমি করাবো সেই সময় আমি বলে দেবো, এক্সারসাইজের সময় এ টু জেড বলে দেবো যে পরীক্ষার অ্যাপ্রোচ কী হবে আমাদের। এখন জাস্ট করতে থাকো আর শিখতে থাকো। তো সবার আগে আওয়ার টিচার চলে এলো শুরুতে, আওয়ার টিচার সংক্ষেপে লিখে দিলাম। এরপরে দেখতে পেলাম যে মাস্ট হচ্ছে আমাদের হেল্পিং ভার্ব বা মোডাল অক্সিলারি হেল্পিং ভার্ব বলতে পারো, তাহলে আওয়ার টিচার মোডাল অক্সিলারি হেল্পিং ভার্ব সেরকমই বসে গেল। এরপরে কি বসে গেল? লিসেন টু। আর লিসেন যেটা রয়েছে তার থার্ড ফর্ম কি হয়ে যাবে? লিসেনের সাথে আমরা ইডি যোগ করে দেবো। বলো লিসেনের সাথে টুকে কি আলাদা করতে পারবো? তোমরা বললে না। টু এর বদলে কি ইন করতে পারবো? তোমরা বললে না। টু এর বদলে কি অফ করতে পারবো? তোমরা বলে না, করতে পারবেন না, কারণ গ্রুপ ভার্বের কোনো চেঞ্জ হবে না। এবার বলো এখানে প্যাসিভ করতে গেলে বি প্লাস ভি3 দরকার কিনা? তোমরা বললে হ্যাঁ। এবার দেখতে পাচ্ছি মাস্ট মানে মোডাল অক্সিলারি ভার্ব, তবে বলো এখানে কি বসা উচিত? ভি0 বসা উচিত, তাই এখানে বি বসালাম। লিসেন টু, তারপরে কি হয়ে গেল? বাই আস। আশা করি তোমরা বুঝতে পারলে। দেখো টু আর বাই আছে বলে কেউ কিন্তু ঘাবড়ে যাবে না। গ্রুপ ভার্বের কথা মাথায় রাখবে প্রত্যেক। এর পরের কনসেপ্ট হচ্ছে টু অবজেক্টের কনসেপ্ট, খুব ইম্পর্টেন্ট, ডবল স্টার দিয়ে রাখতে পারো। দেখো এই টু অবজেক্ট মানে যে সেন্টেন্সে দুটো অবজেক্ট থাকবে, এই জাতীয় ক্যাটাগরি না সবাই কি করে? মুখস্থ করে, মানে ফর্মুলার মতো মুখস্থ রাখে, স্ট্রাকচারকে দিয়ে হচ্ছে করে ফেলে। কিন্তু যদি কনসেপ্ট তোমরা ভালো করে যদি বিল্ড করতে পারো, দেখবে যে খুব স্মুথলিভাবে আর খুব আরামসে, আর তার থেকে বড় হচ্ছে কনফিডেন্সের সাথে তোমরা এই অ্যান্সারগুলো করতে পারো, মানে অ্যাক্টিভ থেকে প্যাসিভে। তার আগে আমাকে একটা জিনিস বলো যে অবজেক্ট আমরা কি করে পাই? ভার্বকে যদি আমরা হোয়াট দ্বারা অথবা হোম দ্বারা যদি কোশ্চেন করি তবে আমরা কি পেয়ে যাই? তোমরা বললে অবজেক্ট পাই। চলো একটা সেন্টেন্স দেখি, সেন্টেন্স 1 যেটা রয়েছে তাকে দেখি। দ্য প্রফেসর গেভ দ্য স্টুডেন্টস দ্য বুক, মানে আমি দেখাচ্ছি যে দুটো অবজেক্ট কেমন আর কি। দ্য প্রফেসর গেভ হোয়াট, গেভকে প্রশ্ন করো হোয়াট দ্বারা, আর অ্যান্সার কি পাবে? দ্য বুকস। হোয়াট দ্বারা প্রশ্ন করে যে অ্যান্সার পাবো সেটা হচ্ছে বুকস। কাকে দিয়েছিল? স্টুডেন্টদের দিয়েছিল হোম। দেখো এখানে দুটো অবজেক্ট আছে কিনা? তোমরা বলে হ্যাঁ দুটো অবজেক্ট আছে। আরও যেন দুটো অবজেক্ট একটা বৈশিষ্ট্য আছে, যখনই তুমি কোনো কিছুকে হোয়াট দ্বারা কোশ্চেন করবে আর সেখানে তুমি কি পাবে? এখানে হোয়াট দ্বারা কোশ্চেন করে কি পেলে? দেখো দ্য বুকস পেলে। এবার বলো বুকসটা জীবিত নাকি নির্জীব? তোমরা বলে হচ্ছে বুকসটা হচ্ছে নির্জীব, তাই একে কি বলবে? নন লিভিং থিংস। হোয়াট দ্বারা কোশ্চেন করে যে অ্যান্সার পাবে সেটা অলওয়েজ না নির্জীব অ্যান্সার পাবে। আর হোম দ্বারা প্রশ্ন করে, হুম মানে কাকে, কাকে কোশ্চেনটা কার বিরুদ্ধে করি? আমরা কোনো একটা জীবিত জিনিসের বিরুদ্ধে করি, তাই হুম দ্বারা কোশ্চেন করে যেটা পাবে সেটা অলওয়েজ হবে লিভিং অবজেক্ট,
মানে লিভিং থিংস বলতে পারো। তাই দেখো হুম দ্বারা প্রশ্ন করেছে, এর অ্যান্সার এসে দ্য স্টুডেন্টস। বুঝতে পারলাম, এই কথাটাকে মাথায় রেখো। অথবা একেই আমি একটু ঘুরিয়ে বলতে পারি, একেই না বলে হচ্ছে ডাইরেক্ট অবজেক্ট আর ইনডাইরেক্ট অবজেক্ট। যেমন তুমি যদি হোয়াট দ্বারা কোশ্চেন করো, তুমি যদি হোয়াট দ্বারা কোশ্চেন করো, আর তুমি যদি মানে নিচের দিকে দেখবে, নিচের দিকে আমি লিখছি, তুমি যদি হোয়াট দ্বারা কোশ্চেন করো তুমি অলওয়েজ কী পাবে, নির্জীব জিনিস পাবে। হোয়াট দ্বারা কোশ্চেন করেছো, দ্য বুক পেয়েছো, আর একেই বলা হচ্ছে ডাইরেক্ট অবজেক্ট। তাহলে হোয়াট দ্বারা কোশ্চেন করে যে অ্যান্সার পাবে সেটা নির্জীব হবে, আর সেটাকেই আমরা বলি ডাইরেক্ট অবজেক্ট। যেটা নির্জীব সেটা ডাইরেক্ট। আর হুম দ্বারা কোশ্চেন করে যে অ্যান্সার পাবো সেটা কি হবে, সেটা হবে সজীব, আর সেটা কি হবে, ইনডাইরেক্ট অবজেক্ট। মানে অনেক সময় টেকনিক্যাল নাম চলে আসে, সেই জন্য আমি জাস্ট জিনিসটা জানিয়ে দিলাম। হোম দ্বারা কোশ্চেন করলে যে অ্যান্সার পাবো সেটা ইনডাইরেক্ট, আর সেটা কিন্তু সজীব। যে সজীব সে ইনডাইরেক্ট, আর যে নির্জীব সে হচ্ছে ডাইরেক্ট। আর নির্জীব কিভাবে পাই, হোয়াট দ্বারা কোশ্চেন করে। তো এই সেন্টেন্সে আমরা দেখতে পাচ্ছি হুম এ হচ্ছে আমাদের সজীব, আর দ্য বুকসটা কি দাঁড়াচ্ছে, আমাদের নির্জীব। এবার বলো যে কোনটা হচ্ছে এখানে ডাইরেক্ট আর কোনটা ইনডাইরেক্ট। তো দেখতে পেলে দ্য বুকস এ নির্জীব, তাই একে কি বলে, ডাইরেক্ট অবজেক্ট। মানে হোয়াট দ্বারা কোশ্চেন করে যেটা পাবে সেটা ডাইরেক্ট অবজেক্ট, আর হুম দ্বারা কোশ্চেন করে যেটা পাবে সেটা হচ্ছে ইনডাইরেক্ট অবজেক্ট। ধীরে 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 করে সমস্ত কিছু জিনিস মনে রাখার চেষ্টা করো। এবার আসবো আমরা মিনিংয়ের দিকে, এবার আমরা একটু ডিপের দিকে চলে আসবো, সমস্ত ঘটনার ডিপের দিকে। ভালো করে বুঝতে হবে, খুব সুন্দর করে, যদি মুখস্থ না করতে চাও। সেন্টেন্স ওয়ানে যেটা লেখা আছে তার মিনিংটা করো, তোমাদের কাজ হচ্ছে মিনিংটা করা। আর দেখো মিনিংটা প্রপার মিনিং বুঝতে পারছো কিনা। দ্য প্রফেসর গেভ দিয়েছিল, মানে ভি2, গেভ মানে ভি2 মানে দিয়েছিল অতীতে, প্রফেসর দিয়েছিল দ্য স্টুডেন্টস, প্রফেসর দিয়েছিল স্টুডেন্টদের, তার মানে প্রফেসর দিয়েছিল স্টুডেন্টদের, নাকি এটার অর্থ এরকম হওয়া উচিত। আরেকবার দেখো, দ্য প্রফেসর গেভ দ্য স্টুডেন্ট, প্রফেসর দিয়েছিল স্টুডেন্টদের। এখনও পর্যন্ত আক্ষরিকভাবে যদি আমরা পড়ি তো এর মিনিং এরকমই দাঁড়াচ্ছে, দ্য প্রফেসর দিয়েছিল স্টুডেন্টদের, কি দিয়েছিল, দ্য বুকস, স্টুডেন্টদের দিয়েছিল বুকস, নাকি এইটার মিনিং দাঁড়াচ্ছে দ্য প্রফেসর গেভ, প্রফেসর দিয়েছিল, কি দিয়েছিল, স্টুডেন্টদের দিয়েছিল। প্রফেসর স্টুডেন্টদের দিয়েছিল মানে কোনো একজন ব্যক্তি আছে তাদেরকে প্রফেসর কি দিয়েছিল, বলছিল যে নাও নাও আমার কাছে অনেক স্টুডেন্ট আছে তোমরা নাও, এটা দাঁড়াচ্ছে মিনিং। নাকি এটা দাঁড়ানো উচিত মিনিংটা, মানে এই সেন্টেন্সের মিনিংটা এরকম দাঁড়ানো উচিত, দ্য প্রফেসর গেভ, প্রফেসর দিয়েছিল স্টুডেন্টদের, নাকি স্টুডেন্টদের কে, এটা আমাকে বলো, স্টুডেন্টদের নাকি স্টুডেন্টদের কে, আগে এটা আমাকে ভেবে বলো। দ্য প্রফেসর গেভ, প্রফেসর দিয়েছিল স্টুডেন্টদের, যে এখানে কি লেখা আছে, স্টুডেন্টদের, দ্য প্রফেসর গেভ স্টুডেন্টদের। সাপোজ আমি লিখলাম আই গেভ আ পেন, তার মানে কি আমি একটি পেন দিয়েছিলাম, আমি একটি পেন দিয়েছিলাম, তাহলে পেনটাকে আমি কি করছি, দিচ্ছি। সেরকমভাবে কি প্রফেসর গেভ দ্য স্টুডেন্টস, তার মানে প্রফেসর কি করেছে, স্টুডেন্টদেরকে দিয়ে দিয়েছে পেনের মতো, যেমন করে পেন একজন আরেকজনকে দিয়ে দেয় সেরকমভাবে স্টুডেন্টদেরকে প্রফেসররা ধরেছে পেনের মতো, দিয়ে একজন আরেকজনকে দিয়ে দিয়েছে, এরকম মিনিং দাঁড়াচ্ছে এখানে যেটা লেখা আছে। কিন্তু না, এখানে অরিজিনাল মিনিংটা হওয়া উচিত ছিল এরকম, দ্য প্রফেসর গেভ দ্য স্টুডেন্টস, মানে প্রফেসর দিয়েছিল স্টুডেন্টদের নয়, স্টুডেন্টদের কে, প্রফেসর দিয়েছিল স্টুডেন্টদের নয়, স্টুডেন্টদের কে, কি দিয়েছিল, বুক দিয়েছিল। কথা বুঝতে পারলে তাহলে এখানে একটা জিনিস না উচ্চ আছে, যদি এরকমভাবে লেখা থাকতো, যদি যেরকম যেটা ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে লেখা রয়েছে, এর মানে প্রফেসর দেয় স্টুডেন্টদের, কিন্তু এখানে কি হিডেন মিনিং আছে, স্টুডেন্টদের কে, তাহলে কে কথাটার এখানে হিডেন আছে, কে কথাটা এখানে হিডেন আছে, কে কথাটা তাহলে কোথায় লেখা আছে জানো, গেভের পরে লেখা আছে, এটা হিডেন অবস্থায়, এটা বুঝে নিতে হয়। কি লেখা আছে, টু মানে কি, কে, টু মানেই হচ্ছে কে। প্রফেসর গেভ, দ্য প্রফেসর গেভ টু দ্য স্টুডেন্টস, এটা হচ্ছে এক্স্যাক্ট হচ্ছে সেন্টেন্সটা, কি দিয়েছিল, এরপরে অ্যান্সার আসবে হচ্ছে হোয়াট দ্বারা কোশ্চেন করে, যেটা দ্য বুকস। আশা করি তোমরা ব্যাপারটা বুঝতে পেরেছো আমি কি বলতে চাইলাম। চলে আসবো সেন্টেন্স নাম্বার 2-কে। সেন্টেন্স নাম্বার 2 এর সাথে 1-এর তফাতটা কি, তফাত হচ্ছে দেখো আগে হোয়াট চলে এসছে, একে কি ছিল, একে ছিল হচ্ছে আগে হুম ছিল, কিন্তু হচ্ছে সেন্টেন্স নাম্বার 2-এ আগে কে এসছে, ভার্বের পরে হোয়াট এসছে, আর তারপরে গিয়ে হুমটা এসছে। আর এখানে আরও আর একটা তফাৎ আছে দেখো, টু, এখানে একটা টু বলে চলে এসছে। মানে জিনিসটা কি দাঁড়ালো জানো, যখনই কোনো সেন্টেন্স
যেখানে দুটো অবজেক্ট আছে, আর দুটো অবজেক্ট আমরা কিভাবে পাবো, হোয়াট দ্বারা আর হুম দ্বারা। এই দুটো অবজেক্ট যদি আমি পাই, তাকে আমি দু রকমভাবে লিখতে পারি। একরকমভাবে লিখতে পারি, ভার্বের পরে আমি ডাইরেক্ট হচ্ছে হুমকে লিখতে পারি, তারপরে আমি লিখতে পারি হচ্ছে হোয়াটকে। চলো আমি এখানে লিখি, দু রকমের আমার চয়েস হতে পারে। নাম্বার ওয়ান চয়েস হচ্ছে ভার্বের পরে আমি লিখতে পারি হচ্ছে ইনডাইরেক্ট অবজেক্ট সবার প্রথমে, আর তারপরে আমি দিতে পারি হচ্ছে ডাইরেক্ট অবজেক্ট। এটা হচ্ছে আমার হচ্ছে প্রথম অপশান। আর দ্বিতীয় নম্বর অপশানে এটাও হতে পারে, ভার্বের পরে আমি কি লিখতে পারি, সবার প্রথমে ডাইরেক্ট অবজেক্ট লিখতে পারি, আর তারপরে ইনডাইরেক্ট অবজেক্টও আমি লিখতে পারি। আমার মর্জি আমি কি লিখবো, বুঝতে পেরেছি। কিন্তু যেটা লিখি না কেন, যে সামনের জন্য থাকছে, অথবা তুমি যখন কোনো বই পড়ছো তখন যেন তার মিনিং সুন্দর করে যেন বুঝতে পারো, নাহলে মিনিংয়ে বুঝতে পারবে না, নাহলে সারা জীবনে এই মিনিং অস্পষ্ট থেকে যাবে। আর বুঝে নেওয়া, যেটা হয় না যে আমি ছোটোবেলা থেকে জানি আই ইট রাইস, এইটুকখানি জানি, যেই বলুক না কেন বল আমি ভাত খাই, এর ইংলিশ কী হবে, তোমরা বলো আই ইট রাইস, কিন্তু এদিকে কোনো টেন্স ফেন্স কিছুই জানো না, কিন্তু ছোটোবেলা থেকে মুখস্থ হয়ে গেছে। সেরকমভাবে এরকম জিনিস মুখস্থ হয়ে যায়, আমরা এর ভিতরের ব্যাপারগুলো বুঝতে পারি না কোনো কিছু। তো চলো এবার দেখি দ্বিতীয় নম্বরের মিনিংটা কী দাঁড়াচ্ছে। দ্য প্রফেসর গেভ দ্য বুকস, আগে এইটুখানির মিনিং বোঝো। দ্য প্রফেসর গেভ দ্য বুকস, দেখো তো এইটুখানি মিনিং ঠিক আছে কিনা। প্রফেসর দিয়েছিল বইগুলোকে, প্রফেসর দিয়েছিল বইগুলো, প্রফেসর দিয়েছিল বইগুলো, তার মানে প্রফেসরের কাছে বই ছিল, সেই বইগুলো অন্য আরেকজনকে দিয়েছে। মিনিং ঠিক আছে। এবার তোমরা বলে মিনিং একদম ঠিক আছে। এবার বলো আমার কি এটা দরকার আছে, এখানে কি টু কি হিডেন আছে কি নেই, এই কোশ্চেনের আনসারটা দাও, টু হিডেন আছে কি নেই। তোমরা বলে টু হিডেন নেই, টু যদি হিডেন থাকতো তো ভয়ানক মিনিং দাঁড়াতো। চলো মিনিং বার করি। দ্য প্রফেসর গেভ টু দ্য বুকস, তার মানে প্রফেসর বইগুলোকে দিয়েছে। এর আগেরটা যেমন টু হিডেন ছিল, আর আমি বলছিলাম যে স্টুডেন্টদেরকে দিয়েছে, স্টুডেন্টদেরকে, তাহলে এটা ঠিক ছিল। কারণ হচ্ছে একটা জীবিত ব্যক্তি তাদেরকেই দেবে, আর একটা নির্জীব ব্যক্তি তাদেরকে দেবে। আরে আরে ভুল কথা। সেই কারণে সেখানে টু কিন্তু কি থাকে না, উচ্চ অবস্থায় থাকে না। এখানে কোনো টু এর কিন্তু কোনো রূপ অস্তিত্ব নেই। কার আগে, ডাইরেক্ট অবজেক্টের আগে কোনো রূপ টু থাকে না। ডাইরেক্ট অবজেক্ট মানে যেটা নির্জীব, বুঝতে পেরেছি। কিন্তু তারপরের কোশ্চেন এবার চলে আসছে যে স্যার এখানে এখানে টুটা কেন এলো, এখানে টু কেন এলো। এবার আপনি বলুন, এই যে দ্য বুকস যেটা রয়েছে আর দ্য স্টুডেন্টস যেটা রয়েছে, এদের মাঝে এই টুটা কেন এলো, টুটা কেন এলো। আগেরটাতে গেভের পরে টুটা আন্ডারস্টুড ছিল, গেভের পরে এক নাম্বার সেন্টেন্সে টুটা কি ছিল, আন্ডারস্টুড ছিল। কিন্তু যখনই আমি পজিশন চেঞ্জ করলাম, হোয়াটকে শুরুতে আর হুমকে পরে নিলাম, তখন কিন্তু আর আন্ডারস্টুড থাকবে না। তখন কি করতে হবে, তোমাকে টুটা বসাতে হবে, যে টুটা উচ্চ অবস্থায় ছিল সেই টুটাকে তোমাকে হচ্ছে কি করতে হবে, সামনে বার করে রাখতে হবে। ক্লিয়ার হলো আমার কথাটা, যাতে সেটার মিনিং পুরোপুরি ক্লিয়ার আসে, পুরোপুরি কি আসে, ক্লিয়ার আসে। কথাটা যেন খেয়াল থাকে প্রত্যেকের। খুব সুন্দর জিনিস, খুব সুন্দর একটা কনসেপ্ট কিন্তু এই টোটাল ব্যাপারটা। চলো আরেকবার আমরা ব্যাপারটাকে একটু দেখব। তাহলে গেভের পরে এখানে কি ছিল, কিছু কি ছিল, তোমরা বলে অবশ্যই টু ছিল। কেমন অবস্থায় ছিল, হিডেন অবস্থায় ছিল। আর না হলে তো মিনিং আলাদা হয়ে যেত, যে স্টুডেন্টদেরকে দিচ্ছে তার মানে কি সে প্রফেসর নয়, সে তো কিডন্যাপার। আরে কিডন্যাপার হচ্ছে মানুষ কেনা বেচা করবে, সেই সময় তুমি টু বসাবে না, বুঝতে পেরেছি। কিন্তু প্রফেসর এখানে মিনিং কি বোঝাতে চেয়েছে, স্টুডেন্টদেরকে, আর কের মানে হচ্ছে টু। কিন্তু এখানে টুটা কোথায়, টু তো লেখা নেই, তাহলে টুটা উচ্চ অবস্থায় রয়েছে, যেটা আমাদেরকে বুঝে নিতে হবে, বুঝতে পারলাম। কিন্তু এবার দেখলাম দা বুকসকে আমরা শুরুতে দিয়ে দিলাম, এবার এখানে কি টু বসাবো নাকি উচ্চ অবস্থায়, না না না, উচ্চ অবস্থায় রাখলে চলবে না। ভার্বের পরে যদি থাকতো তবে উচ্চ অবস্থায় রাখতে চলতো। কিন্তু তুমি এবার কি কোথায় করেছো, অবজেক্টের পরে তুমি হচ্ছে ইনডাইরেক্ট অবজেক্টকে রেখেছো, মানে যে জীবিত তাকে রেখেছো। এবার তোমাকে টুকে লিখতে হবে কিসের জন্য, ক্লিয়ার মিনিং এর জন্য। আশা করি তোমরা ব্যাপারটাই বুঝতে পেরেছো। এরকমভাবে যে কোনো যেখানে যেখানে ডবল সেন্টেন্স ডবল অবজেক্ট পাবে সেখানে সেখানে তুমি এরকমভাবে লিখতে পারবে, যেখানে যেখানে পাবে সেখানে সেখানে তুমি এরকমভাবে লিখবে। চলো এবার সেন্টেন্স দেখি। এবার আমরা একে প্যাসিভ করার চেষ্টা করি। এবার দেখো প্যাসিভ কত ইজি হয়ে যাবে, কত ইজি জিনিস। আর বাকিরা সব তো মুখস্থ করতে ব্যস্ত থাকে সমস্ত কিছু। এক নাম্বার সেন্টেন্স, মানে দুটোই কিন্তু সেম মিনিং, এক আর দুইয়ের পুরোপুরি সেম মিনিং, কিন্তু আমরা দু রকমভাবে লিখতে পারি। ঠিক আছে, চলো এক নাম্বার সেন্টেন্স যেটা রয়েছে তাকে ভয়েস করার চেষ্টা করি। সবার আগে আমরা ভয়েস, আচ্ছা এবার প্রশ্ন হচ্ছে ভয়েস আমরা কাকে দিয়ে করব। স্যার এখানে তো দুটো অবজেক্ট, আরে দুটো অবজেক্ট যেহেতু তাই দুটো অবজেক্ট যেহেতু তাই দু রকমভাবে প্যাসিভ করবে, বুঝতে পারলাম। চলি নাম্বার ওয়ান। তো নাম্বার ওয়ান মানে সেন্টেন্স ওয়ানকে দিয়ে আমরা করি। সবার প্রথমে আমরা দ্য স্টুডেন্টকে নিয়ে কাজ করি, মানে স্টুডেন্টকে শুরুতে দিই। সবার প্রথমে আমরা স্টুডেন্টকে বেশি এম্পাসাইজ করি। দ্য স্টুডেন্ট,
তো আমি লিখলাম দ্য স্টুডেন্টস। এরপরে কি জানি এটা গেভে রয়েছে, তার মানে ভি2তে রয়েছে। ভি2 থাকলে আমরা কি জানি যে কি বসে, আচ্ছা আগে বলো এখানে কোনো অক্সিলারি ভার্ব আছে? নেই। তাহলে বি ভার্বের ওয়াজ অথবা ওয়ার বসবে, দ্য স্টুডেন্ট প্লুরাল, তাই এখানে ওয়ার বসলো। এরপরে গেভ রয়েছে, গেভ, গেভের থার্ড ফর্ম কি হয়ে যাবে? গিভেন হয়ে যাবে। এরপরে আমরা কি করব? গিভেনের পরেই কিন্তু বাই দ্য প্রফেসর লিখবো না, তারপরে যে অবজেক্টটা পড়ে রয়েছে সেই অবজেক্টটা থার্ড ফর্মের পরে লিখবো, আর লাস্টে গিয়ে আমরা কি লিখবো? দ্য প্রফেসর, বাই দ্য প্রফেসর। ক্লিয়ার হলো ব্যাপারটা? খুব খুব ইজি জিনিস। তাহলে আরেকবার দেখি টোটাল জিনিসটা। আমরা স্টুডেন্টকে কোথায় রেখেছি? শুরুতে লিখলাম, স্টুডেন্টকে আমরা শুরুতে লিখলাম। তারপরে আমরা কি করেছি? ওয়ার লিখেছি। কারণটা কি? এখানে কোনো হেল্পিং ভার্ব ছিল না, তাই আমার বি ভার্বের রূপ লিখবো, আর বি ভার্বটা কার উপরে? গেভের উপরে ডিপেন্ড করে। এরপরে ভি3 লিখলাম। শুধু এখানে একটা নতুন জিনিস হলো, যেটা আরেকটা অবজেক্ট পড়েছিল সেটা আমরা ভি3 পরে হচ্ছে আরেকটা অবজেক্ট লিখে দিলাম, আর লাস্টে গিয়ে লিখবো বাই দ্য প্রফেসর। কথাটা যেন মাথায় থাকে। এবার দেখি সেন্টেন্স টুকে। সেন্টেন্স টুকে আমরা কিভাবে করব? প্রথমটা তো দেখলাম দ্য স্টুডেন্টস দিয়ে করেছি, এবার আমরা করব হচ্ছে দ্য বুককে দিয়ে। চলো দ্য বুককে দিয়ে আমরা করি দ্য বুকস। যদি দ্য বুকসকে শুরুতে রাখি তাহলে এখানে কি আছে? বুকের সাথে এস যোগ আছে। এবার বলো অয়ার বসবে না ওয়াজ বসবে? তোমরা বলে অয়ার বসবে। তারপর আমরা কি জানি? ভি3 বসবে। এবার ভি3 পরে আমি কাকে বসাবো? বলো ভি3 পরে আমি কাকে বসাবো? এটাই হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট জিনিস, যেখানে না অপশানে এই জিনিসটা থাকবে। কোনো অপশানে টুকে দেবে, কোনো অপশানে টুকে দেবে না, কোনো অপশানে টুকে দেবে আর কোনো অপশানে টুকে দেবে না। তোমরা বলো যে টুকে বসাবে কি বসাবে না? তোমরা বলে যে আরে টুকে তো এবার বসাতেই হবে, টুকে যদি না বসায় তাহলে মিনিংটা কি হবে? পুরোপুরি চেঞ্জ হয়ে যাবে। যখন ভার্বের পরে ছিল তখন টু আন্ডারস্টুড ছিল, কিন্তু অন্য কোনো পজিশনে থাকলে কিন্তু হচ্ছে টু আন্ডারস্টুড হবে না। আর এটা কোন ভয়েসে ছিল? অ্যাক্টিভ ভয়েসে। সেই সময় আন্ডারস্টুড ছিল টু, কিন্তু এবার তো প্যাসিভ ভয়েস হয়ে গেছে। এবার যদি আমি টু না লিখি তবে কিন্তু মিনিং ক্লিয়ার দেবে না। সুতরাং এখানে কি লিখতে হবে? টু দ্য স্টুডেন্ট, মানে স্টুডেন্টদেরকে। তারপরে লাস্টে কি লিখবো? বাই দ্য প্রফেসর। সবাই যেন কি করে? সবাই মুখস্থ করে যে যখনই ডবল প্যাসিভ আসবে আর যদি ডাইরেক্ট অবজেক্ট, যেটা ডাইরেক্ট অবজেক্ট রয়েছে সে যদি শুরুতে বসে যায়, ইনডাইরেক্ট অবজেক্টের আগে অবশ্যই করে আমরা কি লিখবো? টু লিখবো। আরে কেন লিখবো সেটা তো একবার বুঝে নে, তাহলে কোনোদিনও প্রবলেম আসবে না। চলো আসি পরেরটাতে। এবার আমরা এই যে জিনিসগুলো রয়েছে সবগুলো ডবল অবজেক্ট, এগুলোর উপর আমরা একটু প্র্যাকটিস করি। শি গিভস হিম আ বক্স, শি গিভস হিম আ বক্স। আচ্ছা একে কি আমরা ঘুরিয়ে লিখতে পারতাম? চলো আগে এটা মানেটা দেখি। সে গিভস হিম আ বক্স মানে কি? সে দেয়, সে দেয় তাকে, সে দেয় তাকে, মানে কি? সে তাকে দিচ্ছে, তাকে দিচ্ছে। তাহলে আমরা জানি এখানে কি আছে? টুটা কি আছে? হিডেন অবস্থায় আছে। যেহেতু গিভসের পরেই হচ্ছে হিম রয়েছে তাই টুটা আন্ডারস্টুড, এখানে টু লেখার কোনো দরকার নেই। কিন্তু এই হিমের পজিশন যদি চেঞ্জ করে দিই, মানে বক্সকে যদি আমি শুরুতে লিখি, যেমন আমি যদি এখানটা লিখতাম সি গিভস, আমি চাইলে এরকমও লিখতে পারি, কোনো অসুবিধা নেই। সি গিভস আ বক্স, সে একটি বক্স দেয়, কাকে দেয়? টু হিম। এবার কিন্তু আমাকে হিমকে লিখতেই হবে, আর হিমের আগে কিন্তু টুকে মাস্ট মেনশন করতেই হবে, নালে কিন্তু মিনিং কিন্তু ক্লিয়ার হবে না। বুঝতে পেরেছি? এবার বলো আমরা ক রকমের অবজেক্ট করতে পারি, ক রকমের প্যাসিভ করতে পারি? তোমরা বলো দু রকমের প্যাসিভ। কারণটা কি? এখানে দেখতে পেলাম হুম দ্বারা কোশ্চেন করে অ্যান্সার পেলাম, আর এখানে হোয়াট দ্বারা কোশ্চেন করে অ্যান্সার পেলাম। বলো হুম দ্বারা কোশ্চেন করে আমরা যে অ্যান্সার পাই সেটা ডাইরেক্ট না ইনডাইরেক্ট? তোমরা বললে যে যেটা জীবিত সেটা হচ্ছে ইনডাইরেক্ট অবজেক্ট, আর যেটা হচ্ছে নির্জীব সেটা হচ্ছে ডাইরেক্ট অবজেক্ট। ডাইরেক্ট অবজেক্ট কি দ্বারা কোশ্চেন করে পাই? হোয়াট দ্বারা। আর ইনডাইরেক্ট অবজেক্ট কি দ্বারা কোশ্চেন করে পাই? হুম দ্বারা। বুঝতে পেরেছি ব্যাপারটা? মাথায় রাখবে। তো চলে আসি সবার প্রথমে আমরা যেটা ইনডাইরেক্ট অবজেক্ট আছে তাকে দিয়ে আমরা শুরু করি। চলো ইনডাইরেক্ট অবজেক্ট কে রয়েছে? হিম। তো হিমকে দিয়ে শুরু করি। হিম যদি সাবজেক্টে চলে আসে তবে কি হয়ে যাবে? হি। এবার বলো এখানে কোনো অক্সিলারি ভার্ব আছে? কোনো অক্সিলারি ভার্ব নেই, তাহলে বি ভার্বেরই রূপ বসবে। বলো বি হি এর সাথে কে বসবে? তোমরা বলে ইজ বসবে। গিভের থার্ড ফর্ম কি হয়ে যাবে? তোমরা বলে গিভেন হয়ে যাবে। এবার গিভেনের পরে কি বাই সি লিখবে? তোমরা বলে না না না, এখনো একটা অবজেক্ট বাকি আছে, সেটা লিখুন। তাহলে লিখবো আমরা আ বক্স। এরপরে কি লিখবো? সি। তারপরে লিখলাম যে বাই সি লিখবো। তোমরা বলে না, সি তো সাবজেক্টে, কি হয়ে যাবে? হার হয়ে যাবে। একে কি আমরা আরেক রকম ভাবে করতে পারবো? অবশ্যই করতে পারবো। হিমকে নিয়ে শুরুতে লিখেছিলাম, এবার আমরা এ বক্সকে শুরুতে রাখবো। তোমরা নিজেরা বলো এ বক্স। প্রেজেন্ট ইনডেফিনিটে আছে, তাহলে বক্সের পরে কি বসে যাবে? ইজ বসবে। তারপরে ভার্বের থার্ড ফর্ম বসে যাবে গিভেন। এরপরে কি বসে যাবে? গিভেনের পরে কি বসবে? শুধু হিম। শুধু হিম। তোমরা বলে না না না, শুধু হিম নয়, এটা অ্যাক্টিভের ক্ষেত্রে হিম ছিল, আর সেই ক্ষেত্রে টু আন্ডারস্টুড ছিল, কিন্তু এবার টু আন্ডারস্টুড নয়, এবার টুকে মাস্ট লিখতেই হবে। টু হিম। তারপরে কি লিখবো? বাই
হার। আশা করছি তোমরা জিনিসটা ধরতে পেরে গেছো। চলো আসি পরেরটা। সেরকমভাবে পরের সেন্টেন্সকেও তোমরা হচ্ছে চেঞ্জ করতে পারো, যেমন মানে যোগকে শুরুতে রাখতে পারো, আজকে পরে রাখতে পারো। চলো আরেকটা দেখিয়ে দিই, থার্ড নাম্বারকে আর দেখানোর দরকার নেই আশা করি। দ্য টিচার টোল্ড আমাদের ভার্ব হয়ে গেল, টোল্ডের পরে আসছিল, এবার আমরা কি বলবো, আজোক। এবার কাদেরকে বলছে, টু আস। বুঝতে পেরেছি? চাইলে আমরা এরকমভাবে লিখতে পারি। এবার তোমাদের মর্জি যে তোমরা কিভাবে একে প্যাসিভ করবে। তোমরা হচ্ছে আসকেও শুরুতে দিতে পারো অথবা এ যোগকেও শুরুতে দিতে পারো, যেমন অপশনে থাকবে সেই অনুসারে তোমরা রিয়াকশনটা দেবে। তো চলে আসি, সবার প্রথমে আসকে নিই। আসকে যদি নিই, আসের পরিবর্তে কি লিখবো, উই। এবার বলো হচ্ছে এটা কোন ধরনের, কোন টেন্সে রয়েছে। তুমি বললে এটা হচ্ছে পাস্ট ইনডেফিনিট, তাহলে উইর সাথে কি বসবে, ওয়াজ না অয়ার। তুমি বললে অয়ার বসবে। এরপরে কাকে লিখবো, টোল্ড। টোল্ড, তারপরে কি লিখবো, তারপরে কি বাই টিচার লিখবো। তোমরা বলে না না না, এখনো তো আর একটা অবজেক্ট বাকি আছে, তাহলে সেই অবজেক্ট লিখে দিলাম আজক। এরপরে আমাদের বাকি আছে শুধুমাত্র দ্য টিচার, তাহলে বাই দ্য টিচার। বুঝতে পেরেছি? থার্ড একেই আমরা ঘুরিয়ে অন্যরকমভাবে করতে পারি, যে এই যোগকেও আমরা শুরুতে আনতে পারি। কেন আনতে পারি? কারণ দুটো অবজেক্ট রয়েছে, আমরা জানি অবজেক্টকে আমরা শুরুতে আনতে পারি। কোনোবার আমরা উইকে জোর দিতে পারি, কোনোবার আমরা এই যোগকে জোর দিতে পারি। তোমার উপরে ডিপেন্ড করবে হচ্ছে ব্যাপারটা কি। তো চলো, কি হয়ে গেল, যোগ। এবার বলো যোগের সাথে কি বসবে, ওয়ার না ওয়াজ। তোমরা বললে ওয়াজ বসবে, কারণ এটা একটা যোগের কথা বলছে, তাই ওয়াজ বসলো। এরপর আমরা কি জানি, টোল্ড বসে গেল। এবার বলো এখানে তো কি বসছে, আস বসছে, কিন্তু আসের আগে কি কিছু বসাতে হবে। তোমরা বলে অবশ্যই টু বসাতে হবে, নাহলে মিনিং কি হবে, ক্লিয়ার হবে না। কারণ অ্যাক্টিভ ভয়েসে আমরা টোটাল ব্যাপারটা দেখে এসেছি, টোটাল কনসেপ্ট দেখে এসেছি। তারপরে কি হলো, বাই দ্য টিচার। আশা করছি তোমরা খুব ভালো করে বুঝতে পারছো। চলে আসি পরেরটা, মাইকেল। মাইকেল হ্যাজ নট সেন্ট মি দ্য ফাইল। বুঝতে পারছো? আবার ডাইরেক্ট অবজেক্ট, আবার ইনডাইরেক্ট অবজেক্ট, তার মানে আবার দুটো প্যাসিভ হবে। এখানে মিট আন্ডারস্টুড, কিন্তু যদি চেঞ্জ করে নিতাম তবে মিট আন্ডারস্টুড হতো না। সেই ক্ষেত্রে মি এর আগে কি বসতো, টু বসতো। সেই জন্য প্যাসিভে মি এর আগে কি বসবে, টু বসবে। তো চলো আগে হচ্ছে মিকে আমি দিয়ে কাজ করি, প্যাসিভ করি। মি মানে আই হয়ে গেল। এবার এখানে হেল্পিং ভার্ব আছে, তুমি বললে আছে। হ্যাজ আছে, তাহলে আই এর সাথে কি হ্যাজ বসবে না হ্যাভ বসবে। তোমরা বলে হ্যাভ বসবে। এবার নট আছে, তাহলে নট কার সাথে বসবে, হেল্পিং ভার্বের সাথে, তো নট বসাও। সেন্ট, সেন্ট হচ্ছে ভি থ্রি ফ্রম, আর সেন্ডের থার্ড ফ্রমই হচ্ছে সেন্ট, তো সেন্ট এখানে ডাইরেক্ট বসিয়ে দিলে। এবার কি, এবার ডাইরেক্ট কি মাইকেল বসাবে। তোমরা বলে না, এখনো অবজেক্ট বাকি আছে একটা, দ্য ফাইল। যখনই যখনই অবজেক্ট বাকি থাকবে সেটা ভার্বের পরে বসিয়ে দেবে, ভি থ্রির পরে বসিয়ে দেবে সেটা। তো দ্য ফাইল বলে লিখলাম, দ্য ফাইল। তা কার দ্বারা দেওয়া হয়েছে, বাই মাইকেল, MICHAEL। মাইকেল স্পেলিং বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম হতে পারে, এটা নিয়ে চিন্তা করবে না। তো মি আমরা কি দ্বারা শুরু করলাম, এটা মি দ্বারা। এবার আমরা দ্য ফাইল দ্বারা পরের ভয়েস করব খুব ভালো করে। যখনই দ্য ফাইল শুরুতে এলো, যখনই দ্য ফাইল শুরুতে এলো, মানে ইনডাইরেক্ট মানে ডাইরেক্ট অবজেক্ট যখনই শুরুতে এলো, তখনই তোমরা মাথায় রাখবে তাহলে ডাইরেক্ট, তাহলে হচ্ছে যেটা ইনডাইরেক্ট অবজেক্ট রয়েছে সে কিন্তু শুরুতে আসেনি, সে ভার্বের পরে আছে। আর যে ভার্বের পরে আছে, প্যাসিভ ভয়েসে আছে, তাহলে তার আগে টু থাকবে। আর তোমাদের অপশানে না টু বলে কিচ্ছু থাকবে না কিন্তু, বা কোনো কোনো জায়গায় ইন থাকতে পারে, কোনো কোনো জায়গায় অফ থাকতে পারে, কোনো কোনো জায়গায় টু থাকবে না। এটা দেখেই অপশান এলিমিনেট করবে আর ডাইরেক্ট অ্যান্সারে ক্লিক করবে। তো দ্য ফাইল, ফাইলটা সিঙ্গুলার না প্লুরাল, তোমরা বলে সিঙ্গুলার, তাই কি বসে গেল, হ্যাজ বসে গেল। হ্যাজের পরে কি বসবে, নট বসবে। নটের পরে আমরা জানি সেন্ড বসবে। এবার কি বসে গেল, এবার বসলো মি। বলো শুধু মি বসিয়ে কি হ্যাপি তুমি। তোমরা বলে না না না, মি বসিয়ে হ্যাপি হতাম যদি এটা অ্যাক্টিভ ভয়েস হতো, এটা তো প্যাসিভ। অ্যাক্টিভে আন্ডারস্টুড, প্যাসিভে আন্ডারস্টুড নয়, তাই আন্ডারস্টুড হওয়ার জন্য কি বসাতে হবে, টু বসাতে হবে। বুঝতে পেরেছি? কারণ কি দুটো অবজেক্টকে আমি এখানে চেঞ্জ করে দিয়েছি, মি আর দ্য ফাইল। অ্যাক্টিভ ভয়েসে কি ছিল, অ্যাক্টিভ ভয়েসে ছিল মি আর ফাইল। মি আর দ্য ফাইল এরা একই সাথে ছিল, তাই আন্ডারস্টুড ছিল। কিন্তু এবার তো মি আর ফাইলকে আমি তো আলাদা আলাদা করে দিচ্ছি, এবার আন্ডারস্টুড হবে কি করে। তো অনেকের কোশ্চেন হতে পারে, স্যার অ্যাক্টিভে আন্ডারস্টুড ছিল, প্যাসিভে কেন হলো না। তো এটা হচ্ছে অরিজিনাল কারণ। সেই ক্ষেত্রে দুটো হচ্ছে অবজেক্ট একই সাথে ছিল, সেই সময় অনেক যে শ্রোতা, যে লিসেনার, সে না বুঝে নিতে পারে, কিন্তু এই ক্ষেত্রে নাও বুঝতে পারে। এই কারণে টুটা এখানে মেনশন করতেই হবে। তো সেন্ট টু মি, তারপরে কি হয়ে গেল, বাই মাইকেল।
বুঝতে পেরেছি খুব সুন্দর করে এই ব্যাপারটা মানে ডবল অবজেক্টের ব্যাপারটা সুন্দর করে প্র্যাকটিস করবে। তাহলে অ্যাক্টিভ ভয়েসে আমরা দেখতে পেলাম যে টুটা আন্ডারস্টুড রয়েছে, কিন্তু প্যাসিভ ভয়েসে টু আন্ডারস্টুড হয় না, কারণ হচ্ছে অবজেক্টগুলো কি হয়ে যায়, একটা অবজেক্ট শুরুতে একটা অবজেক্ট লাস্টে। কী করে আন্ডারস্টুড হবে? যে লিসেনার সে তো বুঝতেই পারবে না যে পরপর দুজনা আছে। যদি পরপর দুজনা থাকে তো এটা বোঝা যাবে সে কাউকে কিছু দেওয়া হচ্ছে বা কাউকে কিছু বলা হচ্ছে, কাকে বলা হচ্ছে বা কি বলা হচ্ছে, এটা আন্ডারস্টুড হয়ে যায়। কিন্তু প্যাসিভ এটা আন্ডারস্টুড হয় না। খুব ভালো করে সুন্দর করে প্র্যাকটিস করতে থাকো। আর পরের দিন থেকে আমরা কি করে শুরু করে দেবো, আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্স শুরু করে দেবো।